দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইনসাইডে। আজকে আমরা বাংলাদেশের রফতানি খাত বিশেষ করে তৈরি পোশাক শিল্পের বর্তমান বাস্তবতা এবং চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে গেল 1-1.5 মাস ধরে বাংলাদেশের রফতানি বিশেষ করে তৈরি পোশাক কারখানা খুলতে পারছে না। এখনও আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যবসায়ীদের যেভাবে তারা চাচ্ছেন সেই পুরোপুরি অনুকূল পরিবেশ তৈরি হয়নি। বহির্বিশ্বেও একটা টার্মোয়েলের মতো সিচুয়েশন তৈরি হয়ে গেছে বাংলাদেশের এই সংকটকে কেন্দ্র করে। এমন বাস্তবতায় রফতানি সামনের দিনগুলোতে অব্যাহত রাখা এবং একই সাথে প্রবৃদ্ধি ধরে রাখা কতটা চ্যালেঞ্জিং হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বিজিএমইএ এর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম আমাদের আজকের অতিথি। আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। এই যে 1.5 মাসের একটা টার্মোয়েল সিচুয়েশন এবং সম্প্রতি বন্যাও এখনও পর্যন্ত বন্যার ক্ষতটা কাটেনি, সব কিছু মিলে আসলে এই খাত কতটা ক্রাইসিসে আছে এই মুহূর্তে? বিগ চ্যালেঞ্জ আমাদের গার্মেন্টস সেক্টরে, যেটা একটু ব্যাকগ্রাউন্ড অনেক আগে থেকে চ্যালেঞ্জটা শুরু হয়েছে। আমরা আশা করছিলাম যে এখন আস্তে আস্তে চ্যালেঞ্জটা আমরা কাটা করতে পারবো। করোনার পরপরই, করোনা থেকে চ্যালেঞ্জ শুরু হয়, করোনার পরের বছরটাতে আমাদের বিজনেসটা পিক নেয়। পিক নেওয়ার পরে যখন পরিপূর্ণ অর্ডার আসে, আমাদের বলতে গেলে ওভারফ্লো ছিল। কিন্তু এই অর্ডার এক্সপোর্টের আগে আবার ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধটা শুরু হয় সারা পৃথিবীতে, তখন আবার ইকোনমি স্লো ডাউন হয়। সো এই ওভার পারচেসটা ওইখানে আপনার ইউরোপ আমেরিকার সব জায়গাতেই ওদের ইনভেন্টরি সারপ্লাস থাকে। সো ইনভেন্টরিটা ক্লোজ করতে করতে গত 2 বছরে এটা বিজনেস আমাদের খুবই নেক টু নেক গেছে। এখন ঘুরে দাঁড়ানোর সময় আবার এই যৌক্তিক বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে আমাদের ফ্যাক্টরিগুলি অলমোস্ট 15 থেকে 16 দিন বন্ধ ছিল, ছুটি এবং আন্দোলন মিলে। পাশাপাশি আবার এই বন্যার কারণে আমাদের প্রায় 6 থেকে 7 দিন আবার এক্সপোর্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, এক্সপোর্ট ইম্পোর্ট দুইটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। সো সব মিলিয়ে এখন বিগ চ্যালেঞ্জ আমাদের। আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আমরা মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে মাননীয় অর্থ উপদেষ্টা এবং গভর্নর সাহেবের সেখানে দেখা করেছি। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যেহেতু ক্যাশ ফ্লো, ফ্যাক্টরিগুলি তাদের প্রোডাকশন করছে, এক্সপোর্ট করতে পারে না অন টাইম, বিএল পাবে না, ব্যাংক নেগোসিয়েশন করতে পারতেছে না। এই জন্য আমরা এই ইনস্ট্যান্ট চ্যালেঞ্জের জন্য আমরা মাননীয় অর্থ উপদেষ্টার কাছে আমরা একটা 1 মাসের স্যালারি আমরা যেটা লোন হিসেবে চেয়েছি, যারা আমরা 12টা ইনস্টলমেন্টে উইথ ইন্টারেস্ট পে ব্যাক করে দেব। এইখানে আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করতে চাই যে এর আগে করোনার সময় আমরা দেখেছি যে একই ধরনের সহায়তা বা কোনো ধরনের দুর্যোগ বা ছোটোখাটো সমস্যা হলে আমরা দেখি যে তৈরি পোশাক খাত এ ধরনের সহযোগিতার জন্য দ্বারস্থ হয় বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য দপ্তরে। আমার প্রশ্ন হচ্ছে যে এত বড় একটা খাত 40 বছরের বেশি সময় হয়ে গেছে, বাংলাদেশের রফতানির 85% আপনাদের দখলে, তারপরেও কেন আপনাদের সহায়তা প্রতিনিয়তই প্রয়োজন হচ্ছে? কেন সক্ষমতাটা তৈরি হয়নি? এটা সক্ষমতা তৈরি হবে, আপনার টোটাল ইফেক্টটা সেই করোনা থেকে শুরু হয়েছে। তারপরে ইনভেস্টমেন্টেও করোনার পরপরই ইনভেস্টমেন্টে গেছে, বাড়ছে, সবার ইনভেস্টমেন্ট বাড়ছে। পাশাপাশি আপনার স্যালারি বাড়ছে অনেক, আপনার ইউটিলিটি কস্ট বাড়ছে অনেক, যেগুলি আপনারা সবাই জানেন যে গ্যাস প্রায় 230% বাড়ছে, ইলেকট্রিসিটি এমন দেখা গেছে 1 বছরের মধ্যে অনেকবার বাড়ছে। সো এই সব মিলে যে একটা রিঅ্যাডজাস্টমেন্ট টাইম, ওই টাইমটাই এখন বাংলাদেশে আমরা ফেস করতেছি। হয়তো দেখা যাবে 1-2 বছর পরিপূর্ণভাবে আমরা মুভ করতে পারলে সেটেল ডাউন করবে। সো এই ক্রাইসিসের কারণে অ্যাকচুয়ালি আমাদের এই 1 মাসের সহায়তা যাওয়া। সরকারের যে অবস্থা, আপনারা জানেন যে অর্থনীতি কতটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেল, কয়েক বছর ধরেই যাচ্ছে। এর মধ্যেও যদি আপনারা একটা খাত 2000 কোটি টাকার মতো একটা সহায়তা চান, সরকারের তো আসলে দেওয়ার সক্ষমতাটা থাকতে হবে, সেইটুকু আসলে ডেফিনেটলি আমরাও বুঝি যে এখানে সরকারেরও প্রেশার আসছে, কিন্তু এই 2000 কোটি টাকা এখনও পর্যন্ত আমাদের ইকোনমির জন্য অত বড় একটা অঙ্ক না। কিন্তু পাশাপাশি যে পরিমাণ এমপ্লয়মেন্ট, শ্রমিক আমাদের সাথে কাজ করে, তাদেরকে এই মুহূর্তে একটা সাপোর্টে রাখতে গেলে এটাই অঙ্ক যে আপনার ব্যাক করবে বাংলাদেশে অনেক। এক্সপোর্ট ফ্লো ঠিক থাকবে, বায়ারদের রাস্তা ঠিক থাকবে, রাইট অন টাইম শিপমেন্ট হবে। সো এই 2000 কোটি কি 3000 কোটি টাকা যেটা আমরা সব মিলিয়ে বলছি, সেটা একটা এই ইকোনমি সাইজের জন্য এখনও খুব একটা বড় অঙ্ক না বলে আমি মনে করি, এবং এটা তো আমরা ফেরত দিয়ে দেবো। আমরা 2023-24 অর্থ বছর শেষ করেছি, প্রথম 11 মাসের আমাদের রফতানির যে গ্রোথ ছিল সেটা প্রত্যাশিত ছিল না। এরপরে তো ইপিবি ডেটা দেওয়াই বন্ধ করে দিল। 23-24টা কেমন কেটেছে?
23-24-এ এখন আমি বলবো না এক্সপেক্টেড গ্রোথ, খুবই অল্প গ্রোথ আছে 23-24, সো অনলি 4% গ্রোথ, যেটা আমাদের মানে এক্সপেকটেশনের চেয়ে অনেক কম। সো 23-24 ইয়ারটাও খুব একটা ভালো কাটে নাই, বায়ারদেরও ওই এন্ডে বিজনেসের সেল খারাপ ছিল, ওই এন্ডে ইনভেন্টরি প্রচুর ছিল, যার ফলে 23-24টা আমাদের এক্সপেক্টেড বিজনেস হয়নি। তার মানে আমরা কি প্রতিনিয়তই আমাদের যে টার্গেট, বিভিন্ন সময় তো একটা টার্গেট সেট করে আমরা আগাই, এখান থেকে পিছিয়ে যাচ্ছি কিনা, মানে আমাদের সক্ষমতা কমে আসছে কিনা, ব্যাপারটা এরকম? সক্ষমতা না, এটা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনালি যেহেতু ইকোনমিক ক্রাইসিস ছিল, ইউক্রেন রাশিয়া যুদ্ধ ছিল, ওভার ইনভেন্টরি ছিল, এই কারণেই আমাদের বিজনেসটা কম হয়েছে। একটা দুটো ইয়ার সেটেল মুভ করতে পারলে আবার আমাদের এক্সপেক্টেড যেটা গ্রোথ শিওরলি আমরা ওটা রিচ করবো ইনশাল্লাহ। এর আগেও আপনারা খুব উদ্বিগ্ন ছিলেন, বায়াররা আসলে কি সিদ্ধান্ত নেয় বোঝা যাচ্ছিল না কিছু, তারা অন্য দেশে চলে যাবেন কিনা, এবং অর্ডারও তারা বন্ধ করে দিচ্ছিল, এরকম খবরও আমরা পাচ্ছিলাম। যেহেতু তৈরি পোশাকের জন্য ক্রিসমাস এবং শীতকাল একটা বড় মৌসুম বলা যায়, কোন ধরনের আচরণ দেখা গেছে তাদের? একটা আস্থাহীনতা তো ছিল বায়ারদের, গত নির্বাচনের পরে থেকেই সবাই একটা আনসার্টেনিটির মধ্যে ছিল, যার ফলে সঙ্গত কারণেই ওরা একদম ফুল সুইং যে অর্ডারটা প্লেস করে, কারণ ওর তো অর্ডার প্লেস করলে ওটা ওর স্টোরে পৌঁছাতে হবে। সো ওই সব কারণে ওরা 100% যেটা বাংলাদেশের জন্য প্ল্যান করা ছিল ওই অর্ডারগুলি 100% দেয়নি, হয়তো কিছুটা শেয়ার করছে ওদের রিস্ক কাভার করার জন্য, যেটা ফার্স্ট ডেলিভারির জন্যে। আমাদের তো জানেনি আপনি, আমাদের সমস্ত র মেটেরিয়াল ইম্পোর্ট করে তারপরে করতে হয়। তো সেক্ষেত্রে যেসব কান্ট্রিতে র মেটেরিয়াল অ্যাভেলেবেল ছিল, হয়তো ওদের একটু স্টোরকে সিকিউর করার জন্য একটু বেশি প্রাইস দিয়ে হলে ওরা ওইখান থেকে করেছে। এখন যেহেতু একটা স্থিতিশীল অবস্থানের দিকে বাংলাদেশ যাচ্ছে, সেই ক্ষেত্রে শিওরলি, আর বাংলাদেশের চেয়ে তো এত ভালো প্রোডাকশন প্লেস ওর, ভালো মানে ওর প্রাইস পয়েন্টে, সর্বোচ্চ চেষ্টা করবো ওরা প্রথমে বাংলাদেশকেই ওদের সাপ্লায়ার হিসেবে রাখতে। সো কোনো কারণে যদি আমরা আমাদের ব্যর্থতার কারণে কোনো অস্থিতিশীলতা অথবা কোনো কারণে বায়ারদের আস্থাহীনতা যায়, সেক্ষেত্রে সেই দায়িত্ব তখন আসবে আমাদের উপরে। বাট আমরা বায়ারদের সাথে ভিসি মিটিং করে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি, দে অল ওয়ান্ট টু কাম উইথ দ্য ফুল সাপোর্ট। এখন কোশ্চেন হচ্ছে সেক্ষেত্রে আমাদের সাপোর্ট বলতে বায়াররা স্টিল আস্থাশীল হতে পারে না, আমাদের ইউটিলিটি ফ্যাসিলিটিসগুলি, আমাদের কমিউনিকেশন, পোর্ট, এই সমস্ত জায়গাতে আমাদেরকে ওদেরকে আস্থা, মানে এখন আস্থায় আনতে হচ্ছে। আমি আবারও শীতকালের অর্ডার এবং ক্রিসমাসের অর্ডার কতটা ভালো কেটেছে, এই ইয়েগুলো প্রত্যাশিত মাত্রায় হয়েছে কিনা? না, প্রত্যাশিত মাত্রায় হয়নি, কারণ শীতের অর্ডারগুলি আরেকটু আগে জুন জুলাইতেই প্লেস হয়, তখন থেকে কিন্তু আস্তে 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 আমাদের এই আন্দোলন শুরু হয়, এবং সবসময় বায়াররা ওই সময়টা ওরা যাতে রিস্ক না নিয়ে কোথায় গেলে ওদের শিপমেন্টটা অন টাইম পাবে, ওই ক্ষেত্রে আমি বলবো যে ওই যে আমাদের এক্সপেক্টেড যে শীতের এবং ক্রিসমাসের অর্ডারটা যেটা পাওয়ার কথা ছিল সেটা হয়নি। তার মানে কি সামনের দিনগুলোতে আমাদের যেই পরিকল্পনা সেটা মানে আবারও ব্যর্থ হচ্ছে আমাদের যেই অ্যাচিভমেন্টের? না, ওইটা ব্যর্থ না, ওইটা একটা সেগমেন্ট হতে একটা পার্সেন্টেজ আমরা লস করছি, কিন্তু এখন আমরা যদি বায়ারদেরকে আস্থাটা দিতে পারি, বাংলাদেশের স্থিতিশীল এবং অন্যান্য সাপোর্ট বলতে বায়ারদের আরেকটা সংকটের বিষয় ছিল যে ব্যাংকিং ইকোনমিক সিস্টেমটা টোটালটা ঠিক মতো কাজ করবে কিনা। সো এই 2-3টা পয়েন্টে আমরা বায়ারদেরকে আস্থা দিতে পারলে, ব্যাংকিং সিস্টেম এবং স্থিতিশীলতা, তাইলে শিওরলি বায়ার আমাদের উপরে আস্থা রেখে আগের মতোই আসবে। বায়ারদেরকে বোঝাতে বিজিএমই কিভাবে কাজ করছে? বায়ারদেরকে বোঝাতে আমরা অলরেডি একটা বিগ স্কেলে ভিসি মিটিং গত পরশুদিন আমরা করেছি, এরপরে আবার আমাদের 4 তারিখে মিটিং আছে, ফিজিক্যালি অথবা ভিসি যারা ফিজিক্যালি জয়েন করতে পারবে তারা ফিজিক্যালি, যারা ফিজিক্যালি পারবে না তাদের জন্য ভিসি মিটিং। অলমোস্ট এভরি বিগ বায়ার উইল বি দেয়ার, মোটামুটি সমস্ত ব্র্যান্ডগুলি ওখানে থাকবে। আইওলো এই উদ্যোগটা নিচ্ছে, আমরা আইওলোকে বলছি তোমাদের তো পার্ট বাংলাদেশে, সো দে আর অর্গানাইজিং দিস মিটিং। সো বায়ারদের সাথে যেমন আমরা গত পরশুদিনও, আপনারা জানেন যে বাংলাদেশে যে কয়েকটা বড় বায়ার আছে, ইন্ডিটেক্স, H&M, মার্কস অ্যান্ড স্পেন্সার, এদের যারা কান্ট্রি হেড আছে ওদের নিয়ে আমরা ফাইন্যান্স অ্যাডভাইজার সাহেবের সঙ্গে দেখা করেছি। উনি ওনাদেরকে পূর্ণ আস্থা দিয়েছেন যে বাংলাদেশ ইজ সেফ, বাংলাদেশ ইজ ইন রাইট ট্র্যাক নাও, তোমরা নিশ্চিন্তে নির্ভয়ে বাংলাদেশে বিজনেস করতে পারো। নতুন একটা সরকার দায়িত্ব নিয়েছে, প্রত্যেকটা সরকারের দায়িত্ব নেওয়ার সাথে সাথেই আপনারা যারা উদ্যোক্তা তাদের ব্যবসায়িক পরিকল্পনায়ও কিছু নতুনত্ব আসে বা কিছু নতুন করে আপনারা সাজান।
এই সরকার আসলে আপনাদের ব্যবসায়িক যেই প্রবৃদ্ধি সেটা ধরে রাখার ক্ষেত্রে কিভাবে সহযোগিতা করতে পারে, কি প্রত্যাশা করেন আপনারা? এটাতে আমরা কিছু পলিসি সাপোর্ট চাই ওনাদের কাছ থেকে, যেটা আমরা অলরেডি ওনাদেরকে জানিয়েছি। যেমন এক নম্বরে আসছে যে এলডিসি গ্র্যাজুয়েশন রেখে আরেকটু পিছানো, কারণ এলডিসি গ্র্যাজুয়েশন যখন হয়ে যাবে তখন আপনার অলমোস্ট 74% প্রোডাক্টের উপরে আপনি শুল্কমুক্ত সুবিধা পাবেন হয়ে যাবে। সো এটাতে নীতিগতভাবে আমরা সবাই এগ্রি করেছি, অর্থ উপদেষ্টা সহ সবাই। বাট এটা কতদিন পিছাতে পারবে, কীভাবে করবে, গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং অন ইট। সো আমরা আশা করি যে এখানে একটা। দ্বিতীয়ত এসছে যে আমাদের ইউটিলিটি সাপোর্ট লাগবে। আমাদের তো দেখা যাচ্ছে যে ইলেকট্রিসিটি জেনারেটর, যেটা জেনারেটর হচ্ছে স্ট্যান্ড বাই, আমাকে 1 ঘন্টা সাপোর্ট দিবে। এখন দেখা যাচ্ছে জেনারেটর দিয়ে আমরা 10 ঘন্টা চলতেছি, ইউটিলিটি 2 ঘন্টা সাপোর্ট, মানে ইলেকট্রিসিটির। সো এই যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারগত যে সাপোর্ট দরকার, পোর্ট, ঢাকা চিটাগাং হাইওয়ে, আপনি দেখেন যে একটা বন্যার কারণে ঢাকা চিটাগাং হাইওয়ে 7 দিন বন্ধ। যদি কোনো কারণে একটা ব্রিজ কলাপস করে তাহলে তো আপনার তো হিউজ রিস্ক। সো আমরাও এটা প্রপোজাল দিয়েছি, এখন থেকে মাথায় নিতে হবে যে ঢাকা চিটাগাং এক্সপ্রেসওয়ে, পোর্ট, আপনার যেটা আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছিল আমাদের ডিপসি পোর্ট। তো এটা যত দ্রুত বায়ারদের, তো এখন সবারই ডিমান্ড হচ্ছে ফাস্ট ফ্যাশন, ফাস্ট ডেলিভারি। সো পোর্টের কারণে কিন্তু আমরা ওইখানে অনেক পিছিয়ে আছি। সো এই কিছু পয়েন্ট যদি আমরা আস্তে আস্তে গভর্নমেন্ট থেকে একটা ক্লিয়ার ডিরেকশন পাই, তাহলে সবারই আস্থা, এবং প্রচুর ফরেন ইনভেস্টমেন্ট বিনিয়োগকারী যারা এখন হয়তো চায়নাতে ফ্যাক্টরি কষ্টের কারণে চালাতে পারবে না, ভিয়েতনামে পারবে না, তাদের জন্য ইজ গুড প্লেস বাংলাদেশ। কিন্তু প্রত্যেকেরই এই ডিমান্ডটা রয়ে গেছে। আমরা যদি উদ্যোক্তাদের এন্ডের কথা বলি, দীর্ঘদিন ধরে আমরা তুলনামূলক কম দামি পোশাক রফতানি করছি, ফলে আমাদের রফতানির ভলিউমটা বাড়ছে, কিন্তু ইন টার্ম অফ ভ্যালু আমরা ওইভাবে বাড়াতে পারছি না। তো আপনারা সমানতালে এই দিকটায় কাজ করতে পারছেন না কেন? আপনি যে বেসিক প্রোডাক্টগুলি বাংলাদেশ করতো, ওইখানে ম্যাক্সিমাম ফ্যাক্টরিগুলি বেসিক আইটেমের উপরে কম্পিটিশনটা হয়। এখন যেমন আমাদের মেইন ক্যাম্পেইন আছে যে আমাদের বাংলাদেশে এক্সপোর্টের 70% কটন বেস, 30% হচ্ছে ম্যানমেড ফাইবার। সারা পৃথিবীতে আবার টোটাল কনজামশনের 70% ম্যানমেড, 30% হচ্ছে কটন বেস। সো আমাদের এখন ম্যানমেড ফাইবারের দিকে, ফ্যাব্রিকের দিকে আমাদেরকে ইনভেস্টমেন্টে যেতে হবে, যেটাতে আপনার ওয়ার্ল্ড ডিম্যান্ড বেশি। তখন আপনি প্রাইসের ব্যাপারে আরও অ্যাডভান্টেজ পাবেন। সে ম্যানমেড ফাইবারের কারণে আমাদের গভর্নমেন্টের সাথে কিছু সাপোর্ট দরকার আছে। যেমন আমরা ম্যানমেড ফাইবারে একটা ইনসেন্টিভ গভর্নমেন্টকে রিকোয়েস্ট করেছি যে কিছু শুরুর জন্যে, হয়তো প্রথম দিকে সবাইকে এনকারেজ করার জন্য। সো এইগুলি মানে পলিসিগত সাপোর্ট পেলে ডেফিনেটলি বাংলাদেশে প্রাইস এবং অর্ডার দুইটাই বাড়বে। না, লাস্ট 5 বছরে আপনারা নিজেরা কতটুকু করতে পেরেছেন? এটা ভ্যালু এডিশনের জায়গায় কতটুকু উন্নতি করতে পেরেছেন? ভ্যালু এডিশন তো আপনি যেমন নিটে ভ্যালু এডিশন তো অনেক হয়েছে। নিটে অলমোস্ট আপনার 80% 90%ই ভ্যালু এডিশন। এখন আপনার ওভেন এবং অন্য প্রোডাক্টগুলিতে ভ্যালু এডিশন, নিটে তো অলমোস্ট 85-90% ভ্যালু এডিশন আছে। ওভেনে আপনার হচ্ছে বিগ ইনভেস্টমেন্টগুলি টেক্সটাইল, ম্যানমেড ফাইবার। সো এই বিগ ইনভেস্টমেন্টগুলি অ্যাকচুয়ালি এখন যদি গভর্নমেন্টের অর্থনৈতিক পরিস্থিতিটা মোটামুটি একটা আশানুরূপ পর্যায়ে আসে, তাহলে ডেফিনেটলি আস্তে আস্তে ফরেন প্লাস লোকাল যারা ইনভেস্ট করতে চায়, এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজে ইনভেস্ট করলে আপনার প্রাইস এবং অর্ডার দুইটাই আরও অনেক বাড়বে বলে আমি বিশ্বাস করি। না, আমরা শেষ করব যে এমনি ফোরকাস্টটা কী মনে হচ্ছে যে বাংলাদেশের প্রতি তো এক ধরনের পারসেপশন তৈরি হয়ে গেছে, আবার গ্লোবাল ইকোনমিক সিচুয়েশনও আপনারা প্রতিনিয়ত অবজার্ভ করেন। আগামী 1-2 বছরের মধ্যে আমাদের রফতানি কোন দিকে যেতে পারে? না, আমি অসম্ভব আশাবাদী। শুধুমাত্র আপনি নেক্সট 6 মান্থে আপনি টোটাল চেঞ্জ আমরা দেখতে পারবো বলে আশাবাদী। বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের প্রোডাক্ট কোয়ালিটি এবং অ্যাবিলিটি সম্পর্কে বায়াররা এখন পরিপূর্ণ আস্থা আছে। আমরা সেই প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো ইনসাইট। ভালো থাকবেন সবাই।